স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক উবার নামের অন ডিমান্ড ট্যাক্সি সেবা সারা পৃথিবীতে বড় শহরগুলোতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তারা এবার এসছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে এবং প্রথমবারের মতো ট্যাক্সি সার্ভিস চালু করেছে এখানে। পৃথিবীর অন্যতম জনবহুল শহর ঢাকার ট্রাফিক জ্যামের জন্য বিখ্যাত হলেও উবার আশা করছে এই সমস্যা কমাতে ভূমিকা রাখবে তাদের এই মোবাইল অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা। দক্ষিণ এশিয়ার ঢাকা হচ্ছে 33তম শহর যেখানে উবার তার সেবা চালু করলো। আজ আমরা আলোচনা করব উবার ট্যাক্সি সেবা। এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন স্যাম, ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ কাশেম এবং প্রতিষ্ঠানটির কমিউনিকেশনস বিভাগের নির্বাহী পরিচালক এফজেড হাসান। জনাব হাসান এবং জনাব ইমতিয়াজ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনে কেমন আছেন আপনারা? আমরা আছি ভালো, থ্যাংক ইউ। শেয়ার ইয়ার মোটর বাইক, আপনাদের যে প্রতিষ্ঠান স্যাম, এটা মূলত অ্যাপস ভিত্তিক একটি ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি তার মোটর সাইকেলে রাইড শেয়ার করবে। জি। তার বিপরীতে উবার হচ্ছে পৃথিবীর বিখ্যাত একটি প্রতিষ্ঠান যারা আসলে ট্যাক্সি বা আমাদের ভাষা যদি বলি আমরা কার শেয়ার করবে যাত্রীদের সাথে। জি। কতটা পার্থক্য আপনাদের সাথে উবারের, এবং ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনারা শুরু করতে এখনো প্রাতিষ্ঠানিকভাবে পারেননি, কি বাধা দেখছেন যেটার জন্য আসলে আপনারা এগোতে পারছেন না? জি, অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি দুটো একই জিনিস। জি। উবার এবং স্যাম দুটো একই জিনিস। ডেফিনেটলি উবার বিদেশে একটি কোম্পানি এবং আমরা বাংলাদেশে একটি কোম্পানি। দুটোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে উবারে আমি যতদূর দেখেছি গত দুদিনে, উবারের যে রেটটা আসে সেটা সবার সাধ্যের মধ্যে থাকে না। আচ্ছা। অর্থাৎ ওদের একটা উত্তরা থেকে কারণ বাজার রেট প্রায় 400-500 টাকা চলে আসে। সো ওটা 400-500 টাকার একটা সেগমেন্ট অফ পিপল যারা এটাকে অ্যাফোর্ড করতে পারবে এরকম লোকের জন্য। আমাদেরটা হচ্ছে মোটরসাইকেল দিয়ে, এবং সেই মোটরসাইকেল আপনি একই ধরনের রাইড যদি নেন আপনার 30 টাকা থেকে 100 টাকার মধ্যে আসবে। অর্থাৎ আমরা লো এবং মিডল এবং লো ইনকাম লোকদের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। এখানে মোটরসাইকেল ওনার যারা আছেন, যারা মোটরসাইকেল চালান, তারা তাদের মোটরসাইকেলটিকে ব্যবহার করে আরেকজনকে রাইড শেয়ার করাবেন, আরেকজনের সাথে রাইডটা শেয়ার করবেন। রাইট। এবং উবারের গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যতটুকু সময় লাগবে ডেফিনেটলি আমাদের স্যামের মোটরসাইকেলে তার থেকে অনেক সময় কম লাগবে, অনেক সময় কম লাগবে। উবারের মতো আরো অনেক কোম্পানি আছে, আরো আছে, আরো অনেক কোম্পানি আছে, লিফট আছে, দুবাইতে করিম আছে, চায়নাতে দিদি আছে, এরকম অনেক কোম্পানি আছে। তবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের মতো মোটরসাইকেল নিয়ে আর কোনো কোম্পানি নাই পৃথিবীতে। আমরা প্রথম। এখন এই জিনিসটা কেন বললাম, আমরা প্রথম এটা কেন বলছি? হ্যাঁ, কেউ কেউ হয়তো বলতে পারেন যে ইন্দোনেশিয়াতে আছে, ব্যাংককে আছে, ওগুলো হচ্ছে ট্যাক্সি সার্ভিস। আমাদের কিন্তু ট্যাক্সি সার্ভিস মোবাইল অ্যাপস ভিত্তিক নয়। ধন্যবাদ ইমতিয়াজ কাশেম, আপনার কাছে ফিরে আসবো। জনাব এফজেড হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যখন এই ব্যবসা শুরু করছেন বা এখনো খুবই ইনিশিয়াল স্টেজে আছেন, কি ধরনের রেগুলেটরি বাধা দেখছেন যেটা কারণে আপনি পুরোপুরি ব্যবসা শুরু করতে পারছেন না? কি ধরনের রেগুলেটরি বাধা আপনার কাছে আছে? আসলে আমরা অ্যাপস ভিত্তিক বাংলাদেশে আমরা চিন্তা করলাম কখন যে আমরা এই মোটরসাইকেল দিয়ে শুরু করব। আমরা ফার্স্ট টাইম দেখলাম যে ঢাকা শহরে আমি আসলে কি ধরনের বাধা, রেগুলেটরি আইনগত বাধার কথা বলছি। আইনগত বাধা বলতে প্রথমেই আমাদের বিআরটিআই ভিত্তিক একটা প্রবলেম। প্রথম আমাদের বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তারা একটা মানে না বুঝেই, আমাদের কনসেপ্টটা না বুঝেই, এটা আপনার মতে তারা না বুঝেই, আমি মনে করব না বুঝেই একটা প্রেস লিস্ট দিয়ে দিল যে এটা লিগ্যালি না। তারা জানিয়ে দিয়েছে যারা লিগ্যালি না আপনাদের বলছে মোটরসাইকেল শেয়ারিং, অর্থাৎ একটি ব্যক্তি যার নিজস্ব মোটরসাইকেল আছেন, তিনি চালাচ্ছেন, যাবার পথে আসার পথে তিনি অন্য কাউকে রাইড শেয়ার করবেন এবং তার বিনিময়ে পয়সা পাবেন, সেটাকে তারা ইলিগালি বলছেন, তাই তো? আচ্ছা জনাব ইমতিয়াজ, আপনার কাছে আমার একটা জানতে চাচ্ছি, তাহলে ব্যক্তিগত গাড়ি ভাড়া খাটানোর ক্ষেত্রে বাংলাদেশে আইনি বিষয়গুলো কিভাবে উতরে গেল উবার? তারা কি এই তথ্যগুলো এই আইনি বৈধতা পেয়েছে যেটা আপনাদের ক্ষেত্রে বাধা হচ্ছে? আমি জানি না ব্রেকের আগে আপনি আমাকে কতটুকু সময় দিবেন, কারণ এটা একটা খুব লম্বা এবং বড় উত্তর। আমরা হচ্ছি আমরা বাংলাদেশি কোম্পানিরা হচ্ছি মায়ের ঘরে সতীনের ছেলের মতো। আচ্ছা, আমরা এটা ব্যাপারটা কেমন? ব্যাপারটা এরকম যে আমরা নিজেরা বাংলাদেশে তৈরি করা জিনিস আমরা বাংলাদেশিদের জন্য করার চেষ্টা করছি। সেখানে আমরা আমাদের প্রোডাক্টটাকে লঞ্চ করার আগেই বিআরটিএ একটা প্রেস রিলিজ দিয়ে দিল, না বুঝে। কেন না বুঝে? কারণ আমাদের হচ্ছে রাইড শেয়ারিং।
ওনারা ভাবলেন যে আমরা মোটরসাইকেল ভাড়া দিচ্ছি, এটা না বুঝে ওনারা একটা প্রেস রিলিজ দিলেন যে বাংলাদেশে মোটরসাইকেল ভাড়া হয় না, সেজন্য ওনাদের এটা করা যাবে না। আমরা চুপ হয়ে গেলাম, আমরা আস্তে আস্তে কাজে আগালাম। আমাদের কাজ কিন্তু আরো দ্রুত হতে পারতো, এটার জন্য আমাদের অনেক অনেক স্লো হয়ে গেছে। এখন উবার ধরেন, উবার একটা বিদেশি কোম্পানি, তারা স্ট্যাবলিশড কোম্পানি, তারা বহু বছর ধরে বহু দেশে আছে। তারা আসলো এবং আমরা সবাই কিন্তু খুব উৎফুল্ল হয়ে তাদেরকে স্বাগত জানালাম। কিন্তু তখন কিন্তু কোনো প্রশ্ন আসলো না যে এই গাড়ি ট্যাক্সি হিসাবে ব্যবহার হবে, সেটা কি অনুমতি আছে কিনা, কারণ ওগুলো তো প্রাইভেট কার, অ্যাবসলিউটলি সেগুলো প্রাইভেট কার, সেটা কিন্তু কোনো প্রশ্ন আসলো না। আচ্ছা, কি হলো উল্টা হলো যে আমরা যেই কাজটা করে এই দেশের টাকা দেশেই রাখতে পারতাম, সেই জিনিসটা আমরা আরেকজনকে দিয়ে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ জনাব কাশেম। আমরা ছোট্ট একটি বিরতি নেব। জি, sure. আপনার নিচে 50 সেকেন্ডে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। ফিরছি আলোচনায়। আমরা আলোচনা করছি উবারের বাংলাদেশ যাত্রা নিয়ে। আমরা সবাই খুশি যে একটি বিদেশি কোম্পানি বাংলাদেশে এসছে এবং আমরা আশা করছি এর মাধ্যমে বাংলাদেশের ট্রান্সপোর্টের যোগাযোগে একটা সহজ সমাধান হয়তো হবে। কিন্তু একই সাথে আমাদের এটাও আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের যেসব উদ্যোক্তা রয়েছে এক্ষেত্রে তাদেরও এক ধরনের সহযোগিতা দরকার। যে প্রশ্নটা বারবার আসে যে উবার কি হবে, তারা কি যথেষ্ট আইনি প্রক্রিয়ায় এই কাজ করবার সুযোগ পেয়েছে কিনা। উবার তাদের প্রেস রিলিজে যেটা তখন দিয়েছে গত মঙ্গলবার, এই বিষয়ে তারা উল্লেখ করেনি। এবং কারা আসলে এই উবারের যাত্রী, নিশ্চয়ই উবারের একটা ভেরিফিকেশন প্রসেস রয়েছে এবং তারা করছে সেটা। কিন্তু একজন ব্যক্তি তার গাড়ি অন্য সময়ে তিনি অন্য কাজ করছেন, অবসর সময় তিনি গাড়ি চালাচ্ছেন, এটা এই বিতর্কতা আসলে কিন্তু সব দেশে কিন্তু হয়েছে। সেই সমাধানটি আসলে আমাদের এখানে হয়েছে কিনা, সেই ক্ষেত্রে যদি এটা উবার চালাতে পারে, কেন আরেকটি প্রতিষ্ঠান যারা মোটরসাইকেল রাইড শেয়ারিং করছে সেখানে বাধা কোথায়? সেটা আমি প্রথমে একটু বলে নেই যে আমি কিন্তু একজন বড় ধরনের উবার ইউজার। আমি যে দেশে যাই আমি উবার ইউজ করি এবং আমি উবারের একজন ফ্যান। জি, সো আমার উবারের বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই, এই জন্য নাই যে আমি উবারের কম্পিটিটরও না। রাইট। কিন্তু আমার কাছে খারাপ লাগছে এই জন্য, দেখুন আমি কালকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমাকে কেউ একজন ইনভাইট করে ওটাতে ঢুকালো। সেখানে আমি দেখলাম যে প্রচুর ওটা হচ্ছে ডেভেলপার এবং স্টার্ট আপ কোম্পানির একটা গ্রুপ। সেখানে আমি দেখলাম প্রচুর স্টার্ট আপ কোম্পানি আছে। আমি অবাক হয়ে গেছে দেখে যে বাংলাদেশে এত স্টার্ট আপ কোম্পানি আছে। আচ্ছা। এবং সেই স্টার্ট আপ কোম্পানিগুলোর মধ্যে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো উবারের মতো ব্যবসা করে। কিন্তু আনফর্চুনেটলি সেই স্টার্ট আপ কোম্পানিগুলো কোনো ধরনের সহযোগিতা মিডিয়া ছাড়া কারো কাছ থেকে পাচ্ছে না। আমিও কিন্তু মিডিয়ার কাছে অনেক কৃতজ্ঞ এই জন্য যে আমাদের সম্বন্ধে যদি কেউ ভালো কথা বলে থাকে, আমাদের সম্বন্ধে যদি কেউ প্রচার করে থাকে, ইট ওয়াজ অনলি মিডিয়া। এছাড়া ব্যাকগ্রাউন্ডে আমরা প্রচুর ব্যুরোক্রেটিক বাধার সম্মুখীন হয়েছি। আমরা প্রচুরভাবে আমরা অনেক চেষ্টা করেছি যে আমাদের যে কনসেপ্টটা সেটা চিঠির মাধ্যমে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, আমি আপনাকে লাস্ট টাইম একটা টক শোতে বলেছিলাম যে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি যে আমাদের কি কোনো পারমিশনের দরকার আছে, যদি থাকে বলুন, আর যদি বলেন যে না এখন নাই পরে লাগবে সেটাও বলেন। কোনো ধরনের উত্তর আসে নাই। কিন্তু আমি শিওর উবার একটা বিদেশি কোম্পানি বলে হয়তো এখন কি ব্যবস্থা করেছে, আই হ্যাভ নো আইডিয়া। ধন্যবাদ জনাব হাসান। আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আপনারা মোটরসাইকেল রাইড শেয়ারিং চিন্তা করছেন তখন এই ভেরিফিকেশন একটা প্রক্রিয়া রয়েছে। যেমন আমি কার মোটরসাইকেলে চড়ছি, কার মানে নেব আমি, এটা কিভাবে আপনারা নির্ধারণ করেন? একজন লোক ভালো না খারাপ, সেই প্রক্রিয়াটা কি, সেটা কি একটু বলবেন আমাদেরকে? আসলে আমরা এটা খুবই থার্ড পার্টি দ্বারা আমরা এটা চেক করে, আচ্ছা, যেমন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে গেলে, লোন দিতে গেলে যেই ধরনের প্রসেস করা হয়, ফলো করা হয়, আমরা সেইভাবে থার্ড পার্টি যারা একজন বাইকারকে তার বাইকের কাগজ ঠিক আছে কিনা, লাইসেন্স ঠিক আছে কিনা, সেগুলোকে থার্ড পার্টি দ্বারা একদিন সময় 24 ঘন্টা সময় নিয়ে সেটাকে ভেরিফাই করি। এবং একজন রাইডারের একেবারে নিকটাত্মীয়, ফাদার মাদার, বাবা মা এবং ওয়াইফ, এর বাইরে আমরা কাউকে রিলেটিভ হিসাবে অ্যালাউ করি না। আচ্ছা। এবং এটাও আমরা থার্ড পার্টি দ্বারা। আর যারা এই রাইড শেয়ারিং নেবেন, সোজা কথা যারা কাস্টমার, তাদের কি করতে হবে? তারা অ্যাপসের মাধ্যমে রাইডার, আমরা আসলে যারা রাইডটা নিবে কাস্টমার তাদেরকে রাইডার বলি। জি। এবং যে বাইকের মালিক তাকে বাইকার বলি। আমাদের দুইটি অ্যাপস আছে আলাদা। আচ্ছা। এবং সে শুধু আমাদের নিজস্ব গন্তব্যে যাওয়ার সময় সে আমাকে জাস্ট অ্যাপসটা ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে, ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবে। আমরা 24 আওয়ার্সের মধ্যে সেই রাইডারকে সবকিছু চেক করে অ্যাপ্রুভ করে দিব। দেন তাকে আমাদের একটা ওয়ালেট আছে, প্রিপেইড ওয়ালেট, তার অ্যাকাউন্টে টাকাটা থাকবে। এটা ব্যাংকিং এর
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর বিকাশ এই ধরনের যে কোনো কিছু দিয়ে সে এটা রিচার্জ টাকাটা করে করতে নিতে পারবে। তারপরে সে এটাকে যেই ডেস্টিনেশনে যাবে, সে যখন অ্যাপসে যাবে, সে যেখান থেকে রওনা দিবে সেই ডেস্টিনেশনটা অটোমেটিকলি ম্যাপে চলে সেখানে আসবে। ম্যাপে চলে আসবে শুধু ডেস্টিনেশনটা লিখে সে সাবমিট করবে। এবং এই পেমেন্টটা হবে আপনি বলছেন যে বিকাশের মাধ্যমে অথবা ডেবিট কার্ডের হ্যাঁ, ক্রেডিট কার্ডের দুজনের মাধ্যমে। আমাদের কোনো ক্যাশ ট্রানজ্যাকশন ফ্রি। জনাব হাসান, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আলোচনা করছি উবার ট্যাক্সি সেবা নিয়ে। এনে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন স্যামের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ কাশেম এবং প্রতিষ্ঠানটির কমিউনিকেশন বিভাগের নির্বাহী পরিচালক এফ সৈয়দ হাসান। জনাব হাসান এবং জনাব ইমতিয়াজ কাশেম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কাশেম, আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা খুব বড় দ্বন্দ্ব রয়েছে, যারা যেসব অ্যাপস ভিত্তিক যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা ট্যাক্সি ক্যাবের সেবা দিচ্ছে। আমি স্যামের কথা বলি, শেয়ার ইওর মোটরসাইকেল সেটা হতে পারে বা উবার হতে পারে। যারা ট্র্যাডিশনালি ট্যাক্সি সেবা দেয় বিভিন্ন শহরে, তাদের সাথে একটা দ্বন্দ্ব। তাদের যুক্তি হচ্ছে তারা এত টাকা ইনভেস্ট করেছে, তারা এত টাকা ফি দিতে হচ্ছে, এত কিছু করে তাদেরকে ব্যবসা করতে হচ্ছে, অথচ তারা এক অর্থে কোনো পুঁজি ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। তাহলে সেই ট্র্যাডিশনাল ব্যবসা তার কি হবে? দেখুন, এইসব নিয়ে উবারের অনেক লিগ্যাল অ্যাকশন ফেস করতে হচ্ছে বিভিন্ন দেশে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার মনে আছে, এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, স্যামের ক্ষেত্রে প্রযোজ্য, আমি যেটা বলছি। আচ্ছা, আমি স্যামেরটা বলছি। জি। সো আমার মনে আছে আমি যখন লাস ভেগাস ছিলাম তখন, সেই সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে উবার ইউজ করব। আমি অনেক উবার খুঁজে দেখে যে পাচ্ছি না, কি ব্যাপার। শুনলাম যে তার 2 কি 3 সপ্তাহ আগেই মানে রীতিমতো বাংলাদেশের মতো ভাঙচুর হয়েছে। আচ্ছা। যে ট্যাক্সি ড্রাইভাররা উবার চায় না, এবং সেই উবার কিন্তু বন্ধ হয়ে গেছিল ওখানে। আর রিসেন্টলি শুনলাম গত বছর থেকে নাকি উবার ওখানে আবার চালু হয়েছে। তার মানে হয়তো লিগ্যাল ফাইটে তারা জিতে চলে আসছে। আমি কিছু লিগ্যাল পেপারস দেখেছিলাম ওদের, জি, যে এইসব ট্যাক্সি ড্রাইভারদের সাথে তাদের যে কেসগুলো হচ্ছে সেগুলাতে উবার কিভাবে জিতে বা কিভাবে এগিয়ে আসে। এখানে ব্যাপারটা হচ্ছে যে দুটো অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি 2 লেভেলের সার্ভিস। রাইট। একটা হচ্ছে রাইড শেয়ারিং, ট্যাক্সি সার্ভিস। রাইট। আমাদের এটা বুঝতে হবে যে দুটার অর্থ কি, কনসেপ্ট আপনি আলাদা বলছেন। কনসেপ্টটা আলাদা। তো ট্যাক্সিটা হচ্ছে যে আপনি যখন তাকে কল করবেন, আপনি যদি যেতে চান মোহাম্মদপুর, আপনাকে সে মোহাম্মদপুর নিতে বাধ্য। আপনি যদি যেতে চান রাত 2টার সময়, সে আপনাকে নিতে বাধ্য। কিন্তু রাইড শেয়ারিং এর ক্ষেত্রে সেটা, রাইড শেয়ারিং হচ্ছে অনেকটা অন ডিমান্ড, যে আপনি ওই যে অ্যাপটা নিয়ে বসে আছে, সে দেখলো আপনি মোহাম্মদপুর যেতে চান, সে চেলে নিবে না চেলে নিবে না। আচ্ছা। সো আপনার ওটা কিন্তু কনফার্ম রাইট না। হ্যাঁ, হয় কি যে অনেক অনেক গাড়ি থাকে, একটা না একটা রাজি পেয়ে যাওয়া যায়। বাট ট্যাক্সি হচ্ছে ইটস আ কনভেনশনাল সিস্টেম, যেখানে আপনাকে নিতে বাধ্য ওরা। ইট ইজ আ মাস্ট, আপনাকে নিতেই হবে। আচ্ছা। সো দুটো ডিফারেন্ট। এবং ওই পয়েন্ট থেকেই ওটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যেহেতু এটা নিজেদের গাড়ি, ওই আমাদের মতোই কথা যে আমরা রাইডের খরচটাকে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা। অর্থাৎ আমি আপনাকে ড্রপ দিলাম, যা খরচ হলো তেলের খরচ, ডেপ্রিসিয়েশন খরচ, রাইট, এবং আমার শ্রমের খরচ, এটাকে আমরা 2 ভাগ করে নিয়ে নিলাম। সো এই দুটো পয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি উবার বারবার জিতে যাচ্ছে, এবং আশা করি যে আমাদের সময় যদি এরকম কিছু হয় আমরাও এটাতে না, একই কনসেপ্ট আসলে স্যাম বা উবার সবই একই কনসেপ্ট। সেক্ষেত্রে এই আইনি জটিলতা নিশ্চয়ই হয়তো আসবে, এবং হয়তো বাংলাদেশের ট্যাক্সি সার্ভিস সেরকম সংগঠিত নয়। একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ছেলে, ওনারা খুব ডিজিটাল বাংলাদেশের, প্রযুক্তি নির্ভর দেশ চাচ্ছেন। আমার বিশ্বাস ওনারা এই দুটাকে, উবারকেও একসেপ্ট করে নেবে, আমাদেরকেও একসেপ্ট করে নেবে। আমার শুধু একটাই দুঃখ যে আমাদেরকে একসেপ্ট করার জন্য আগে উবারকে দেখিয়ে দিতে হলো পথ। মানে উবারকে এটা যে সত্য হয়, সত্যিই দুঃখজনক যদি সত্য হয়ে থাকে এটা। জনাব হাসান, আপনাকে জানতে চাচ্ছি, যখন আপনারা এই সীমিত পরিসরে কাজ করছেন, বাংলাদেশে কি আর কোনো সার্ভিস রয়েছে যারা আপনাদের মতো মোটরসাইকেলের রাইড শেয়ারিং দিচ্ছেন বা উবারের মতো গাড়ি সার্ভিস দিচ্ছেন, এমন কিছু আছে আপনার জানার মধ্যে? খুব বেশি আমাদের মতো এরকম অ্যাকচুয়ালি ও বলবে কিনা চিন্তা করি না, আপনি বলতে পারেন, যারা করছে। অ্যাকচুয়ালি আমি উত্তরটা আমি দিয়ে দিই, ওর পক্ষে আমি দিয়ে দিই। অ্যাকচুয়ালি আছে, উবারের মতো অনেক আছে, আমাদের মতো নাই। তবে আমাদের মতো, মানে উবারের মতো যারা করে, তারা আমাদের প্রোডাক্টটাকে ঢুকানোর চেষ্টা করছে। বাট আমাদের জিনিসটা খুবই চ্যালেঞ্জিং। মানে গাড়ির থেকে মোটরসাইকেল করাটা খুবই চ্যালেঞ্জিং। সিকিউরিটির ব্যাপার বলেন, মানে মেইনলি হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা, যে মোটরসাইকেলওয়ালা ভয় পায় রাইডারকে, রাইডার ভয় পায় মোটরসাইকেলওয়ালাকে। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং। গাড়িটা কিন্তু অত চ্যালেঞ্জিং না, রাইট। কিন্তু
আমাদের মতো কোম্পানি আছে আরো, মানে উবারের মতো কোম্পানি আছে 3-4টা, যেই কোম্পানিগুলো চিন্তা করছে ওরা মোটরসাইকেল শুরু করবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জনাব হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের কোনো মানে কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা রাইড শেয়ারিং ক্ষেত্রে, যাত্রী এবং আপনাদের পাশে যে বাইকার এবং রাইডার এর মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা, এবং সেই ডিসপিউটটা আপনারা কিভাবে মেটান? না, এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিচুয়েশন ঘটেনি। আচ্ছা। এবং আমরা যখন একটা প্রথম দিকে যখন একটা রাইড শেয়ার হতো, আমরা বাইকারকে এবং রাইডারকে দুজনকেই আমরা দেখতে পাই, যেহেতু ফোন করতাম। আচ্ছা। এবং আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট আছে রেটিং সিস্টেম, যে যখন রাইডটা শেষ হবে বাইকারও রাইডারকে রেটিং করতে পারে এবং রাইডারও বাইকারকে রেটিং করতে পারে। আচ্ছা আচ্ছা, যার রেট বোঝা যাবে যে এর মধ্যে এটা এই ধরনের সকল অ্যাপস এই ব্যবস্থা বোধহয় আছে সেটা। এবং আমরা পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করতাম যে আজকে আপনি যে রাইডটা নিলেন আপনার কেমন লাগলো। যেমন ধরেন আমরা এরকম কিছু পেয়েছি যারা আগে বাসা থেকে 9টায় বের হইতো, বাইক পাওয়ার কারণে সে এখন 9:30টায় বের হয় 10টায় অফিস করতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম দিন সে 9টায় ট্রাই করছে অ্যাপসটার জন্য, পরের দিন সে 9:30টায় ট্রাই করছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার ফিরার পর জনাব ইমতিয়াজ কাশেম, আপনাকে জানতে চাচ্ছি তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমি যদি বলি যাত্রী ধর্ষণের ঘটনায় 2014 সালে দিল্লিতে উবার নিষিদ্ধ হয়েছিল একবার। এইটা সবার ক্ষেত্রে, মানে যারা এই ধরনের ব্যবসা করছেন, অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সার্ভিস দিচ্ছেন, তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেটা কিভাবে করবেন? কারণ আমরা যদি ট্রেডিশনাল ট্যাক্সি ব্যবস্থা মধ্যে ধর্ষণ হবে না, এতটুকু দিতে পারি, সেটা হয়তো হবে না, কিন্তু অশোভন আচরণ তো হতেই পারে। জি, অশোভন আচরণ হতে পারে। এখন আমি যেটা বলছিলাম যে আমরা প্রচুর ডকুমেন্ট নেই কাউকে রেজিস্ট্রেশন করার সময়। আচ্ছা আচ্ছা। এবং আমি একটা সাইকোলজি পড়ছিলাম, একটা ক্রিমিনাল সাইকোলজি সম্বন্ধে পড়ছিলাম, যে আপনি যদি একটা বড় সড়ো রকম ক্রিমিনাল হন, আপনি আপনার যাবতীয় ডিটেলস দেওয়ার পরে আপনি নিজেও কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ঘটাতে ভয় পাবেন। আচ্ছা, দ্যাট ইজ ট্রু। এবং ইন্ডিয়াতে ধর্ষণের ব্যাপারটা খুব নর্মাল, একটা কমন ব্যাপার হয়ে গেছে, কারণ ওদের আইনের কারণে হোক, যে কোনো কারণেই হোক, ওটা ওখানে খুব কমন হয়ে গেছে। বাংলাদেশিরা অন্তত ঢাকা শহরে যারা থাকে, যারা এই ধরনের স্ট্যান্ডার্ডের কাজ নিবে, কারণ আপনি সবাই তো আর উবারের রেজিস্ট্রেশন করতে পারবে না, সবাই স্যামের রেজিস্ট্রেশন করতে পারবে না। আমরা এখন পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনে যা দেখেছি, আমার মনে হয় মোস্ট অফ দেম আর অফিস গোয়িং পিপল, খুবই ভদ্র, ছবি দেখেও বোঝা যায়, তাদের ডিটেলস পড়লেও বোঝা যায়। তারপরেও যে কোনো কিছু ঘটবে না সেটা আমরা গ্যারান্টি দিতে পারি। এই কনসেপ্ট, বাট যদি ঘটে আমরা ডেফিনেটলি তাকে ধরে নিয়ে আসতে পারবো পুলিশের কাছে। এই কনসেপ্টটা হচ্ছে যে যারা গাড়ি ব্যবহার করছেন একজন ব্যক্তিগত কাজে, যার গাড়ি রয়েছে, যিনি অবসর সময় আসলে গাড়িটাকে যখন যাবেন তখন এই উবার করবেন, তখন এই করার কথা। এবং আমরা আশা করি এটা সত্যিকার অর্থে কমার্শিয়ালি সাকসেসফুল হবে বাংলাদেশে। এবং আমি উবারকেও স্বাগত জানাচ্ছি, স্যামকেও স্বাগত জানাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।